দেখেছেন বিজিবি ডিজি কত ভালো, নির্বাচন নিয়ে কত দরদ, তার সীমান্ত নিয়ে কত উতলা। দেখেন দেখেন ভালো করে দেখেন। হ্যাঁ, ইনকে ডিজি আমরা তো চাই, তাই না? হ্যাঁ, হারামজাদা মাদারচোদ কুত্তার বাচ্চা, তোর পুটির মধ্যে তারাবাতি ঢুকায় তোর মাম্মা হাসিনার কাছে পাঠিয়ে দেবো বান্দির বাচ্চা। কেন গালি দিচ্ছি? হ্যাঁ, দেখেন জুলাই আগস্টে আমাদের দেশ বিরোধী করছিল, পত্রিকা তাসিছে। ভিডিও দেখবেন, ভিডিও দেখেন, এডিটর সাহেব ভিডিও দেখা দেন, দেখেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এই সরকারের গুরুত্বপূর্ণ স্থাপনা বিজিবি গতকাল অভিযানের মাধ্যমে পুনরুদ্ধার করেছে এবং এই সন্ত্রাসী এবং উগ্রবাদী যারা সন্ত্রাসী গোষ্ঠী ছিল তাদেরকে হটিয়ে দিতে সক্ষম হয়েছে। তো বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন তারপরও আশেপাশে কিছু দূরত্বে তারা ক্রমাগত ঢিল ছুটছে, দল বাঁধছে, পুনরায় আবার এই বিটিভি ভবন আক্রমণ করার চেষ্টা করছে। সেটা আমরা এখন বিজিবি কালকে থেকে দখল করে এখানেই আছে, তার সাথে পুলিশ এবং র্যাবও যুক্ত হয়েছে। তো সব মিলিয়ে এই জায়গার এই স্থানের কোনো ধরনের জন্য আর অসুবিধা না হয় সেজন্য আমরা বদ্ধপরি। দেখেছেন এই ব্যাংচত্রে প্রফেসর ইউনূস এখনো বিজিবি ডিজি করে রেখে দিচ্ছে। কেন দিছে জানেন? উই তো আর্মির ধন বড়, এতই বড় যে নিজের নিজেই মারবার পারে, আর কাউরে লাগে না। পুলিশের আইজি যদি বদলানো যায় তাহলে বিজিবি ডিজি কেন থাকবি? ওই ইলেকশন করবি, ওই অন্তর্ঘাত করবি, ও প্রধানমন্ত্রী কাটাল রানীর নির্দেশনায় করবি। এডিটর সাহেব দেন জাউরা সিল মেরে দেন, আরেকটা মারেন। আর সামনে থাকলে চালা মুখ ফাটে দিলাম নি, একেবারে নাক মুখ ফাটে দিলাম নি। হারাম জাদা এ জাউরা শোন, দাঁড়ান এডিটর সাহেব, ও বাম্বু দেওয়া এখনো শেষ হয়নি, স্ক্রিনে রাখেন। দেখে দেখে গালি না দিলে জোশ আসে না শৈলে। এই এখন কবু অর্ডার দিছে তাই করেছি, তাই না? তোর অর্ডারের মধ্যে কি লিখে দিয়েছিল দেশ বিরোধী ষড়যন্ত্র? ওটা কছু তো নিজের কুরকুরে নেত কছু তো। হাসিনা না পড়লে যে মোটা আজিজের মতো বিজিবি থেকে আর্মি চিফ জান বেনে দেয়, সেই জন্য কইছিল। কর্নেল রেদওয়ান ছিল না বিজিবি থেকে, সাবমেশিন গান দিয়ে গুলি করেছিল ছাত্র জনতার উপরে, সেটা তো ওর কমান্ডেই হয়েছে। উক্কান 5 লাথি দিয়ে আর্মি ফেরত পাঠানো হয় নাই, 11 মাসের বেশি হয়েছে, প্রায় 1 বছর হয়ে গেছে। তো ইমরুজ স্যার, আপনার যদি সব উপদেষ্টাদের কয়া দেওয়া লাগে কি করা লাগবে, তাহলে কেমনে হবে? ও রাখিছেন কেন? ওটি ও বিজেপি থেকে না সরাইল ওর গোষ্ঠী শুদ্ধ তাল গাছে তুলবো আমি, কয়া দিলাম। পরে আবার কয়েন না আমি ওয়ার্নিং দেই নাই। যাই হোক, গরম দিয়া শুরু করে এখন এনা নরমে আসি, একাডেমিক আলাপে আসি। এনা সুশীল সাজি, সুশীল না হইলে তো আপনারা আবার দাম দেন না। হ্যাঁ সাজমো, হ্যাঁ দিছে, পারমিশন দিছে। সবাই আসেন আজকাল আলাপে, আমাদের সুশীলদের রাষ্ট্র বুঝা নিয়ে আসেন, আমরা একটা আলাপ করি। হ্যাঁ, আল্লাহর নামে শুরু করি। বাংলাদেশে এক অদ্ভুত ব্যবস্থা, সবাই কোশিশ করেছে প্রাইম মিনিস্টারের ক্ষমতা কেমনে কমানো যায়। বিএনপি কইছে ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানকে অধিক ক্ষমতা দিলে যেমন ফাঁসিবাদ কায়েম হয়, তেমনি নির্বাচিত সরকার এবং সংসদকে ক্ষমতাহীন করলে রাষ্ট্র দুর্বল, ভঙ্গুর, অকার্যকর হয়। অতি মূল্যবান কথা কইছেন, কিন্তু আমি মাঝে মাঝে ভাবি কি জানেন, এই লোকগুলি একদিন ধরে রাজনীতি করেছে, আর কিছু করেন না, কিন্তু খালি রাজনীতি। এটা আর্গুমেন্ট তৈরি করতে পারে না। অনেকে কইবেন মির্জা ফখরুলকে আনার চাইতে কম বুঝে, বিএনপির এত নেতা কি কম বুঝে? আপনি সব বুঝে বসে আছেন, সব জানতা, আপনার চাইতে কি তাদের বুদ্ধি কম? সি আমার সে বুদ্ধি কেন কম হবে? ওনাদের বুদ্ধি বেশি, নলেজ বড় নলেজ। হ্যাঁ, জানেন না নলেজের বড় গল্প জানেন না? আচ্ছা শোনেন, হ্যাঁ, এটা শফিক রেহমান ভাই ওর জায়দা দিনে লিখেছিলেন। আসেন এবার বড় নলেজের গল্প শুনি। তো ঘটক গেছে মাইয়ার বাপের কাছে বিয়ার পয়গাম নিয়া। হ্যাঁ, তো বিয়ার কথা শুনে আমার ক্ষুদ্র ভ্রাতারা উৎসুক হয়ে উঠছে, কি না যিনি কয়। তো ঘটক কইছে পোলা ভালো, বংশও ভালো, চাকরি করে, দেখতে শুনতে ভালো, রুচিবান, শিক্ষিত। হ্যাঁ, তো মায়ের বাপ বলে সবই তো বুঝলাম, তো পোলার নলেজ কেঙ্কা?
তো ঘটক একটু লাজুক মুখে কয় যে নলেজ বড়ই আছে, গোসল করার সময় টাইমে দেখেছি আমি, তাই উনাদের নলেজ বড় আছে, এত বড় নলেজ, কিন্তু আক্কেল কম। আমি যদি বিএনপি করলামই নি, তাহলে কইতাম বাংলাদেশ রাষ্ট্রে কার ক্ষমতা বেশি, রাষ্ট্রপতির? রাষ্ট্রপতির না, প্রাইম মিনিস্টারের, তাও না। তাহলে কার বেশি? বুঝে ওরা কার বেশি ক্ষমতা? বুঝে না। বাংলাদেশের সংবিধান অনুযায়ী আদালত, আইন, জুডিশিয়ারি হলো রাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান। এমনকি সংসদ জনগণের প্রতিনিধিত্বকারী সংস্থার চেয়ে বেশি ক্ষমতা দেওয়া হয়েছে এদেরকে। প্রাইম মিনিস্টারের ক্ষমতা কমানোর চেষ্টা করিচ্ছেন কে? উনি আদালতকে রেখে দিয়া, এটারে কয় বিভ্রম। হাসিনা জুডিশিয়ারির শক্তিরে খায়া ফেলেছিল, কিন্তু জুডিশিয়ারি যে সবচেয়ে ক্ষমতাবান, এটাই হইল বাংলাদেশের বিচার ব্যবস্থা, শাসন কাঠামো, রাষ্ট্রের সবচেয়ে বিপজ্জনক সংকট। আপনি পিএম রাষ্ট্রপতিরে সরাইতে পারেন, চৌধুরীকে সরাইল না খালেদা জিয়ার সংসদ। পিএমকে তো জিতে আসতে হয় সংসদে, ভোট কারচুপি কন, দামি কন, নৈশ কন, যাই হোক, একটা ভোট তো করে দেখাইতে হয় যে বইছে ভোট, তাই না? পাবলিকের কাছে যাইতে হয় তো, 5 বছর পরে ক্ষমতা ছাড়তে হয় তো, অন্তত নিয়ম আছে, কাগজে কলম হইলেও। কিন্তু আপনি তো বিচারপতি অপসারণ করতে পারবেন না। পারবেন না তা না, পারবেন, কিন্তু সেটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে। মানে বুঝেছেন তো, 3 জন বিচারপতি দিয়া সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, আমরা আর মামুরা, ওরা যদি মনে করে বিচারপতি ভুল করেছে তাইলে শাস্তি হবে, আর যদি মনে করে বিচারপতির চরিত্র ফুলের মতো পবিত্র তাইলে কিছু হবে না। হ্যাঁ, বিষয়টা না বুঝে দেখি, কারণ এটা গুরুত্বপূর্ণ। তো বিচারপতি বাংলাদেশে অপারেশনের একটা ব্যবস্থা আছে, নাম হচ্ছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। দেখে মনে হয় খুবই গুরুতর, ভারসাম্যপূর্ণ একটা প্রক্রিয়া। হ্যাঁ, কিন্তু এটা খেয়াল করেন, এই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল কাদের নিয়ে তৈরি? প্রধান বিচারপতি আরো 2 বিচারপতি, মানে বিচারকের বিচার করবে বিচারকই, বন্ধু বিচার করবে বন্ধুর। যেন ধরা পড়া চোরের বিচার করতেছে চোরের মামা, এটা কি আপনি ন্যায় বিচার বলবেন? এই যে তত্ত্বাবধায়ক সরকারের আইন ছিল না, এটা কিন্তু সংসদ বানাইছিল, জনগণের প্রতিনিধিরা বানাইছিল, সেটা আদালত বাতিল করে দিল। তার মানে জনগণের প্রতিনিধি আইন বানাবে, সেটা চাইলে অনির্বাচিত আদালত বাতিল করে দিতে পারবে, যে আদালত কোথাও কারো কাছে জবাবদিহি করে না। তো এখন আপনি প্রশ্ন তুলতে পারেন, আপনিই তো কন দাদা যে জুডিশিয়ারি, আইন এবং নির্বাহী, এটার একটা ব্যালেন্স থাকতে হবে, কন না? একজন একজনকে সেকেন্ড ব্যালেন্স করতে হবে, কন না? তো তাহলে জুডিশিয়ারি যদি এটা নাই পারে, তাহলে ব্যালেন্স থাকবে কিভাবে? গুরুতর প্রশ্ন। আসেন আর একটু বুঝে দেখি। তত্ত্বাবধায়ক সরকার আইনটা সংসদ পাস করেছিল, মানে জনগণের প্রতিনিধিরা এটা আইন করেছে, কিন্তু আদালত সেটাকে বেআইনি ঘোষণা করে বাতিল করে দিল। এই প্রক্রিয়া আদালত নিজেই হয়ে ওঠে সর্বোচ্চ ক্ষমতাধর, অথচ সে আদালত সরাসরি জনগণের কাছে জবাবদিহি করে না। এখানে একটা গণতান্ত্রিক দ্বন্দ্ব সৃষ্টি হয়, সংসদ বনাম আদালত, কার হাতে তাহলে চূড়ান্ত কর্তৃত্ব? এটা গুরুত্বপূর্ণ একটা রাষ্ট্রীয় প্রশ্ন, দার্শনিক প্রশ্ন, রাষ্ট্রনৈতিক প্রশ্ন। ধরেন ইসলামে, এটা একটু বোঝার জন্য যে আসলে কার হাতে চূড়ান্ত ক্ষমতা, এটা বোঝার জন্য আমি একটু ইসলামী ধারণার একটা ব্যাখ্যা নিয়ে আসি। ধরেন ইসলামে আপনি আল্লাহ তাআলার কোনো শরীক কল্পনা করতে পারবেন না, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত নবী, আল্লাহর কোনো শরীক নাই এবং হযরত মুহাম্মদ উনার প্রেরিত নবী। এই ফান্ডামেন্টালটা না মানলে আপনি মুসলমান না। আপনাকে ইসলামের দরজা অতিক্রম করার সময় এই কলেমা উচ্চারণ করতে হবে। ঠিক সেইভাবে রাষ্ট্রের বেসিক ধারণা হচ্ছে জনগণ রাষ্ট্রের মালিক, এইটা আগে আপনাকে বুঝতে হবে। তার ক্ষমতা সার্বভৌম, গণ অভিপ্রায়, জনগণের আকাঙ্ক্ষা, এটা সর্বোচ্চ আইন। গণতন্ত্রে আইন বানানোর অধিকার কেবলমাত্র নির্বাচিত প্রতিনিধিদের। আইন প্রণয়নের সাংবিধানিক ক্ষমতা সংসদের হাতে, কারণ তারা জনগণের সরাসরি ভোটে নির্বাচিত, তারাই জনগণকে প্রতিনিধিত্ব করে, তারাই জনগণের ভয়েস। আর বিচার বিভাগ নির্বাচন প্রক্রিয়া অংশগ্রহণ করে না, তাই তারা প্রতিনিধিত্বশীল না। অপ্রতিনিধিত্বশীল আদালত কি প্রতিনিধিত্বশীল সংসদের সিদ্ধান্ত বাতিল করতে পারে? এটা গণতান্ত্রিক অসাম্য তৈরি করে। আদালতের এই ক্ষমতা মানে আইনসভা বা সংসদের আইনকে চ্যালেঞ্জ করার অধিকার সাংবিধানিক হইলেও সেটা একটা সীমা আছে। আদালতের কাজ হইল আইন সংবিধান বিরোধী কিনা সেটা যাচাই করা, এটাকে বলা হয় জুডিশিয়াল রিভিউ। কিন্তু আদালত সংবিধান নিজেই ব্যাখ্যা দিয়া এমনভাবে পরিবর্তন করতে থাকে যেটা জনগণের ইচ্ছা অভিপ্রায়ের বিরুদ্ধে যায়, তাইলে আদালত নিজেই একটা স্বৈর শাসন হয়ে ওঠে, জবাবদিহিতাবিহীন শাসক শ্রেণী হয়ে ওঠে, আনঅ্যাকাউন্টেবল রুলিং ক্লাস হয়ে ওঠে।
আদালত তখন গণতন্ত্রের অভিভাবক না, বরং গণতন্ত্রের বাধা হয়ে ওঠে। বাংলাদেশে সেটাই হয়েছে। আদালতের ক্ষমতা সীমাহীন হইলে ব্যালেন্স অফ পাওয়ার ভেঙে পড়ে। যদি আদালত চায় তাহলে সংসদে যে কোনো আইন বাতিল করে দিতে পারে। তাহলে কে বেশি ক্ষমতাবান, সংসদ না আদালত? আদালত। আবার সংসদ আদালতের বিচারপতিকে অপসারণ করতে পারে না, বুঝছেন? তাহলে এখানে সেকেন্ড ব্যালেন্সের কোনো ব্যাকরণ তো কার্যকর থাকে না। অর্থাৎ আদালত নিজেই একটা অদৃশ্য স্বৈরতন্ত্রের রূপ ধারণ করে। তত্ত্বাবধায়ক সরকারের আইন কোনো একটা দলের ইচ্ছার ফসল ছিল না, তো এটা সর্বদলীয় ঐক্যমতে রচিত হয়েছিল, জনগণের আস্থার ভিত্তিতে এটা প্রতিষ্ঠিত হয়েছিল। আদালত এটাকে শুধুমাত্র ব্যাখ্যার খেলা দিয়ে বাতিল করে দিল। তাহলে তো আইনের যে একটা গণতান্ত্রিক ভিত্তি আছে সেটাই প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। তবে আদালতের তো একটা ভূমিকা থাকা জরুরি, কিন্তু সেটা সীমিত। সেটা কি আসেন আরেকটু বুঝে দেখি। আদালতের যদি এই ক্ষমতা না থাকে তাহলে তো ব্যালেন্স অফ পাওয়ার হবে কিভাবে, তাই না? এই প্রশ্ন তো সরাসরি চলে আসে। আদালতের কাজ হবে আইনের ভাষাগত নীতিগত ব্যাখ্যা এবং সাংবিধানিক সীমা নির্ধারণ করা, কিন্তু রাজনৈতিক সিদ্ধান্ত এবং প্রক্রিয়ায় হস্তক্ষেপ করে না। হাসিনার আদালত রাজনৈতিক সিদ্ধান্ত এবং প্রক্রিয়ায় হস্তক্ষেপ করছে। ভারসাম্য তখনই থাকে যখন আদালত, সরকার বা সংসদের অন্যায় রায় থামাইতে পারে, কিন্তু গণমতের চূড়ান্ত রূপ একটা আইন বাতিল করার ক্ষমতা সাবধানে এবং সীমিতভাবে প্রয়োগ করে। আদালত যদি এমন ক্ষমতা পায় যে জনগণের প্রতিনিধিরা যে আইন মানাবে তাই সে বাতিল করে দিতে পারে এবং সে নিজে কোনো জনগণের কাছে জবাবদিহিতা করবে না, তাহলে সে আদালত না, সে গণতন্ত্রের উপরে বসা এক নির্জীব অভিজাত শ্রেণীর নামমাত্র পোশাক। তত্ত্বাবধায়ক সরকারের আইনের অবলুপ্তি তাই শুধু একটা রায় না, এটা ছিল গণ ইচ্ছার বিরুদ্ধে আদালতের বিদ্রোহ। আর এই বিদ্রোহের পরিণতি আজ দেশের রাজনৈতিক দুর্ভিক্ষ, দেশের সমস্ত সংকট। এইবার আসেন সংস্কার নিয়ে আরো একটু গভীরে আলোচনা করি। প্রফেসর ইউনূসের সরকার নানা ধরনের সংস্কার করেছে। এই সংস্কার কারা করিচ্ছে, কিভাবে করিচ্ছে, এটা বুঝে কিনা সেটা একটু বুঝে দেখি। আজকের নতুন বাংলাদেশে সংস্কারের জন্য বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা করা হইতেছে। আবার যাতে বিগত 15 বছরের ফ্যাসিবাদ, 72 বা 75 সালের ফ্যাসিবাদ বাকশাল বাংলাদেশে পুনরায় প্রতিষ্ঠিত হইতে না পারে, সেজন্য নানা পক্ষ নানা মত প্রস্তাব নিয়ে আলোচনা করতেছে। এটার জন্য প্রফেসর ইউনূস একটা ঐক্যমত কমিশন করেছেন। সেটার সদস্য হচ্ছে আলী রিয়াজ, বদিউল আলম মজুমদার আর ইফতেখারুজ্জামান, তিনটা মাল, প্রথম আলোর মার্কা মারাল স্পেন্সার। এরা কি ধরনের প্রস্তাব দিতে পারে সেটা না বললেও চলে। হ্যাঁ, ইফতেখারুজ্জামানকে আমি বাম্বু দিছিলাম না, একবার দিছিলাম না, মনে আছে না? হ্যাঁ, ওরা এনে বসায় দিচ্ছে প্রফেসর ইউনূস। প্রথম আলো এইসব সুশীল প্রগতিশীল মালদের দিয়া 111-এর পরে সংস্কার করাইতে গেছিল। তখনকার ভারতের দালাল মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার একই সুশীল প্রগতিশীলদের টোটকা প্রস্তাব দিয়া অধ্যাদেশ জারি কইরা বিভিন্ন সংস্কার করছিল, যার প্রত্যক্ষ পরিণতি হচ্ছে হাসিনার ফ্যাসিবাদ। এক বেল তলাতে এই ন্যাড়া বুদ্ধিজীবী সুশীল এই জাতিকে কয়বার নিয়ে যাবে? ৭৪-এর বাকশালী সংবিধান, হাসিনার ফ্যাসিজম, এসব তো আসমান থেকে নেমে আসে নাই। বারবার একই মার্কা মারা সব দালাল লেসপেন্সার, বুদ্ধিহীন মূর্খ কামাল হোসেন, রেহমান সোবহান, ইফতেখারুজ্জামান, মতি, মাহফুজেদের টোটকা জাতিকে গিলায় বারবার আওয়ামী ফ্যাসিজম প্রতিষ্ঠার সুযোগ করে দেওয়া হইতেছে। এবারও সে একই চক্রান্ত হইতেছে, আর জাতি সে সমস্ত খেয়াল না করে বসে বসে আঙুল চুষিচ্ছে। আলী রিয়াজের আক্কেল জ্ঞানের নমুনা দেখেন। সংবিধান সংস্কার কমিটির রিপোর্ট ড্রাফট করার সময় সে কাদের পরামর্শ সে নিচে, সেটা রিপোর্টের শেষে তালিকা করে লিখে দিছে। দেখেন কারা কারা আছে সেখানে। মাহফুজা নাম, শাহিনা নাম, জানেন তো মাহফুজা নামের বউ, মানে মাহফুজা নামের বুদ্ধিতে শুধু চলবে না, তার বউয়ের বুদ্ধিও লাগবে। এই মাহফুজা নাম হাসিনার সামরিক মারণাস্ত্রে গুলি চালায় ছাত্রজনকে হত্যা করার নির্দেশ দেওয়ার পরে সেটার পক্ষে বয়ান লিখে এডিটোরিয়াল পাবলিশ করেছিল, যাতে সরকার কঠোর হস্তে এই আন্দোলন দমন করে। বিপ্লবের শহীদদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা কইরা এইরকম একটা জানোয়ারের বাচ্চার পরামর্শ নেওয়া লাগছে নতুন বাংলাদেশের সংবিধান কিরকম হবে সেটা ঠিক করার জন্য। বুঝেন তাইলে? আরো আছে প্রথম আলোর মতি, খুশি কবি, সবচেয়ে বড় আওয়ামী লেসপেন্সার রেহমান সোবহান, মইনুল ইসলাম। হে খোদা, আমার উঠায় নাও, নয়তো দড়ি ফেলাও, বায়া উঠা যায়। এর চেয়ে আওয়ামী লীগকে বলা হোক একটা সংবিধান ড্রাফট করে দিতে। হুদাহুদি সংস্কারের বালসাল নাটক কইরা মানুষকে বোকা বানানোর দরকার কি? আর শহীদের রক্তের সাথে প্রহসন করার দরকার কি? রেহমান সোবহান, মাহফুজা নাম, খুশি কবির, মতিউর রহমান, মইনুল ইসলাম, এরাই যদি নতুন বাংলাদেশের কারিগর হয়, তাহলে অমি পিয়াল, নিজুম মজুমদার, মুনতাসির মামুন, শাহরিয়ার কবির, এম আকাশ, রামেন্দ্র মজুমদার, পীযূষ বন্দ্যোপাধ্যায়, সুবর্ণা মোস্তফা, এরা কি দোষ করলো? এডিটর সাহেব কারণ সুবর্ণা মোস্তফা ছবিটা না রাখেন। এটা ইয়াংকালের ছবিটা, ইয়াংকালের। এবার আছে। হ্যাঁ,
তো আলী রিয়াজ সুবর্ণ মোস্তফা তো আপনার যৌবনকালের ক্র্যাশ হওয়ার কথা ছিল, তাই না? আমরা মেনে নিলাম, ওক ডাকলেন নি, এরা কি দোষ করলো? এদেরকে এই কমিটি থেকে বাদ দেওয়ার দরকার কি? ওদেরকেও ঢুকাক, সুবর্ণ মোস্তফা আগে ঢুকাক, আমি পারমিশন দিলাম, দেখি কে কি করে। কার এত বড় সাহস সুবর্ণ মোস্তফা ঢুকেছে, আলী রিয়াজ সেটাকে বাগড়া দেয়, আমি যে দাঁড়ামু, ওইটি লাঠি নিয়ে দাঁড়ামু। এই প্রথম আলোর সাজানো সংস্কার কমিটির নাটক, এই রিপোর্টে ঢুকায় দেওয়া হবে। এই রিপোর্টে বিভিন্ন ভংসং প্রস্তাব দেওয়া হয়েছে যাতে দেশে আর কখনো বাকশা ফাসিজম কায়েম না হয়। আইনস্টাইনের একটা উক্তি আছে যে ইনসেনিটি ইজ ডুইং দ্য সেম থিং ওভার অ্যান্ড ওভার এগেন অ্যান্ড এক্সপেক্টিং ডিফারেন্ট রেজাল্টস। ইংরেজি যেহেতু কইছে, ঠিকই কইছে, তাই না? আসলে ঠিক কথা কইছে। একই কাজ বারবার করে ভিন্ন ফলের আশা করাটা এক ধরনের ছাগলাম। বাংলাদেশের অবস্থা দেখে এই কথাই মনে হয়। একই কবিরাজের দেওয়ার টোটকা জাতিকে বারবার গিলাইতেছে, বারবার আওয়ামী লীগ আর ফ্যাসিবাদের ফিরে আনা হইতেছে। রেমান সোবান পাকিস্তান আমল থেকে গাজাঘড়ি বয়ান আর টোটকা দিয়ে জাতিকে ধ্বংস করিচ্ছে। উইকলে পিএইচডিও করতে পারে নাই, কেমব্রিজে গেছিল, এমএ কইরা ফিরে আসিছে, হ্যাঁ, তা হেডেমে কুলায় নাই। তাও এই হারামজাদার প্রতি সুশীলদের পীড়িতের ঘাটতির কোনো কমতি নাই। পয়সার বন্ধু মানুষ এই হারামজাদা রেহমান সোবান ছিল ইন্ডিয়াকে ট্রানজিট দেওয়ার ব্যাপারে ১ নাম্বার উকিল। এই রেহমান সোবান কইছিল ট্রানজিট নিয়ে যে বিতর্ক, সেটা অশিক্ষিত বিতর্ক। এই হারামজাদা, তুই শিক্ষিত, তুই পড়াশোনা করছিস কতটুকু? শালা পিএইচডি তো করতে পারিস নাই, এমএ করে ফিরে আসিস সরকারি স্কলারশিপে যায়, বেশি বেশি বাতেলা জারিস, তারপরে এদের হুশ হয় না। আজকাল বেশি মুখ খারাপ করলাম না, নাকি করে ফেলছি অলরেডি বেশি জানি না, বুঝছাও, মানে অভ্যাস হয়ে গেছে তো আমার মুখই খারাপ। আজকে আবার একটু আলোচনা করব বাংলাদেশে কেন বারবার আওয়ামী ফ্যাসিবাদের উত্থান ঘটে। আসেন এটা আরেকবার একটু বুঝে দেখি, আগের এপিসোডে আলাপ করেছিলাম, আরেকবার একটু বুঝে দেখি। একটা রাষ্ট্রের 3টা অঙ্গ থাকে, একটা এক্সিকিউটিভ, লেজিসলেটিভ আর জুডিশিয়ারি। এই 3টা অঙ্গের সমন্বয়ে একটা রাষ্ট্র গড়ে ওঠে। এই লেজিসলেটিভ বা আইনসভা দেশে কি আইন হবে সেটা নির্ধারণ করে। এক্সিকিউটিভ সেই আইন অনুযায়ী দৈনন্দিন কাজকর্ম চালায় এবং পলিসি নির্ধারণ করে। তবে একটা রাষ্ট্রের সর্বোচ্চ পলিসি নির্ধারণ করে আইনসভা বা পার্লামেন্ট, কারণ এক্সিকিউটিভ আইনসভার পাশ করা আইন দিয়া চালাইতে বাধ্য, দেশ চালাইতে। এক্সিকিউটিভ কখনোই নিজে আইন বানাইতে পারে না, এমনকি কোনো সভ্য দেশে আদালত বা জুডিশিয়ারিও আইন বানাইতে পারে না, বা পারার কথা না। আদালতের বিচারকেরা যদি নিজেরাই আইন বানায়, সেটাকে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বলা হয় জুডিশিয়াল অ্যাক্টিভিজম। এই জুডিশিয়ারি কাজ হইতেছে এক্সিকিউটিভ যাতে নিজের এখতিয়ার বা জুরিসডিকশনের অতিক্রম করিয়া অর্ডার জারি করতে না পারে সেটা দেখা। এর সাথে দেশে আইনসভা দিয়া পাশ করা আইনের উপরে ভিত্তি করে বিভিন্ন কেসে সেই আইন অনুযায়ী রুলিং দেওয়া, আর দেশের সেই আইন অনুযায়ী ফৌজদারি এবং দেওয়ানি বিভিন্ন মামলার কার্যক্রম পরিচালিত করা, এটাই হইতেছে জুডিশিয়ারির কাজ। এখন আওয়ামী লীগ বিগত 15 বছর দেশে ফ্যাসিজম আদালতের মাধ্যমে কিন্তু প্রতিষ্ঠা করেছে, এটা মাহমুদুর রহমান কিন্তু বলে। খাইলকের মতো দালাল প্রধান বিচারপতি দিয়ে হাসিনা নিজের ইচ্ছা মতো যা খুশি রুলিং জারি করায়, আওয়ামী লীগের সমালোচনা করা, যাকে তাকে আদালত অবমাননার মামলা দেওয়া। এদেশে আদালত এখন ঠিক কী কাজ করে তা বোঝার জন্য আইন পড়তে হয় না, পত্রিকার ফেসবুক স্ক্রল করলেই চলে। মানুষ ভাবে আদালত বিচার করে না, ভাই, এই আদালত ইতিহাস লেখে, এই আদালত পোস্টার বানায়, কবিতা লেখে, স্লোগান বানায়, পাঠ্য বই সম্পাদনা করে, ক্রিকেট টিম নির্বাচনে মত দেয়, আদালত রুল দেয় 15ই আগস্ট হইবে শোক দিবস, 7ই মার্চ হইবে জাতীয় ঐতিহ্য, জয় বাংলা হইবে জাতীয় স্লোগান, স্বাধীনতার ঘোষক হইবে শেখ মুজিব। কেউ যদি প্রশ্ন তোলে যে এগুলি কি বিজ্ঞাপন, ওটা কি অ্যাড এজেন্সি, তখন কয়া হবে আপনি নিশ্চয়ই রাজাকার। স্কুলে কি পড়ানো হবে আদালত ঠিক করে দেয়। পাঠ্য বইয়ে বঙ্গবন্ধু কত পাতা জুড়ে থাকবে সেটাও রুল দিয়ে আসে। বিশ্ববিদ্যালয়ের নাম কি হবে, গার্ডেনের নাম কি হবে, হাসপাতালের নাম কি হবে, সব জায়গায় আদালতের নাক ঢুকে। এমনই একটা আদালত। আর এই আদালতের বিচারপতি আমাদের সাথে পলিটিক্স করেছিল। ওই কইছিল যে আমরা শপথবদ্ধ রাজনীতিবিদ, ওই কইছিল এ না, ওর ভাই আবার এমপি ছিল আওয়ামী লীগের। এমনকি একবার তো আদালতে রিট হয়, বাংলাদেশ ক্রিকেট টিম কেন মুশফিককে নিতেছে না, কেন তামিম বাদ। ভাগ্য ভালো আদালত বলেনি কে ওপেনিং করবে, কে শেষ ওভারে বল করবে। ধর্মের ব্যাপারেও আদালত কিন্তু বলে যে বিসমিল্লাহ থাকবে কি থাকবে না, ভাস্কর্য থাকবে। তো আদালত এখন ইসলামিক স্কলার আর ইতিহাসবিদ দুইটাই। অথচ এসব সিদ্ধান্ত একটা সভ্য রাষ্ট্রে আদালতের এখতিয়ারে থাকারই কথা না। এসব সিদ্ধান্ত রাষ্ট্রে হয় আইনসভা নেয়, অথবা এক্সিকিউটিভ বিভাগ আইনসভা দ্বারা এম্পাওয়ার্ড হয়ে নেয়। এই কয়েকদিন আগে আমাদের অ্যাটর্নি জেনারেল বলছে যে হাইকোর্ট চাইলে যে কোনো ব্যাপারে হস্তক্ষেপ করতে পারে। ব্যাপারটা শুনতে খুব অদ্ভুত শোনালেও বাংলাদেশের সংবিধান অনুযায়ী পুরো ঘটনাটা লিগ্যাল। বাংলাদেশের 72-এর সংবিধান একটা বিস্ফোরা ধারা ঢোকানো আছে, যার দ্বারা এম্পাওয়ার্ড হইয়া আদালত বা হাইকোর্ট
যে কোনো ব্যাপারে হস্তক্ষেপ করতে পারে, যা খুশি তাই করতে পারে। এটা হইতেছে সংবিধানের 102 নম্বর আর্টিকেল। এই বিস্ফোরা আর্টিকেল বাংলাদেশে বিচারকদের জুডিশিয়াল অ্যাক্টিভিজম করার রাস্তা তৈরি করে দিছে। আরে সালে এই সমস্ত ডক্টর কামাল হোসেনের বাল্ব কিছু বুঝে না, উই ওর গুমুত সামলাইতে পারে না, ডায়াপার পরে থাকে, সত্যি কথা, মিথ্যা কথা কইতেছি না। এবং এইটা দিয়ে এম্পাওয়ার্ড হয়ে হাসিনা তার আমলে মুদল আদালত দিয়াই তার সন্ত্রাসের রাজত্ব কায়েম করছে। কি আছে আর্টিকেলে, আসেন দেখি। এই আর্টিকেলের ফলে যে কেউ, যে কোনো আইনজীবী যা ইচ্ছা যা খুশি সেটা নিয়ে হাইকোর্টে রিট করতে পারে। হাইকোর্ট বেঞ্চ সেই রিটের উপর ভিত্তি করে যা খুশি তাই রুলিং জারি করতে পারে। কি বিচিত্র একটা দেশ, তাই না? মাঝে মাঝে অনেক উকিল সরকারকে বিভিন্ন কাজ করার নির্দেশ দিয়ে নোটিশ পাঠায়, অন্যথায় সে 102 ধারার ভিত্তিতে হাইকোর্টে রিট করার হুমকি দেয়। খালি সরকারকে না, অনেক বদমাইশ উকিল এটা ব্যবহার করে অসংখ্য মানুষকে, সাধারণ মানুষকে হয়রানি করে, যারা কোনোভাবে একটা ব্যাপারে ইন্টারেস্টেড পার্টি না। সেই সমস্ত ব্যাপারে বদমাইশ উকিলরা বিভিন্ন হাস্যকর আইনি নোটিশ পাঠায় 102 আর্টিকেলের উপরে ভিত্তি করে, এবং আদালত সেটার উপর ভিত্তি করে রুলিং পর্যন্ত দেয়। এই ইন্টারেস্টেড পার্টি কি এটা একটু বুঝে নেই। যে কোনো সভ্য দেশে কেবলমাত্র ইন্টারেস্টেড পার্টি কোনো ব্যাপারে মামলা করতে পারে। ইন্টারেস্টেড পার্টি বলতে আইনের ভাষায় বোঝানো হয় এমন কেউ যার উক্ত মামলার ফলাফলে সরাসরি স্টেক আছে বা সরাসরি গেইন অথবা লসের আউটকাম আছে। যেমন ধরেন কোন এক সংবাদপত্র লিখছে যে আমি এটা চোর, ধরেন আমি অমুক তারিখে অমুক জায়গায় অমুক লাগাইছি, চুরি করেছি, আমি জানি যে আমি লাগাই নাই, চুরি করি নাই, কিন্তু ওই সংবাদ প্রকাশের ফলে আমার মানহানি হয়েছে। কোন সভ্য দেশে মানহানির মামলা করার অধিকার একমাত্র আমার নিজেরই আছে। আমি এই মামলার একমাত্র ইন্টারেস্টেড পার্টি, বুঝছাও? এই মামলার আউটকাম মানে ফলাফল একমাত্র আমার জিতা বা হারের সম্ভাবনা আছে। এখন যদি কুমিল্লার মোকলেস মোল্লা অথবা গোপালগঞ্জের উকিল হরিদাস পাল আদালতে গিয়ে মামলা করে যে অমুকের মানহানি অমুক করিছে, অতএব অমুকের বিরুদ্ধে এত টাকা ক্ষতিপূরণ দাবি করে আমি মামলা করেছি, ব্যাপারটা যে কত বড় হাস্যকর হয়ে উঠবে সেটা আর বলার অপেক্ষা রাখে না। আমার নামে এরকম মামলা করেছে, আমি নাকি হাসিনা শেখ মুজিবের অপমান করেছি, তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছি। একজন কে সিলেটে একটা মামলা করেছে, গোপালগঞ্জে একটা মামলা করেছে, কতগুলো। আমাকে সেদিন জিজ্ঞাসতেছে ঢাকার ডিসি যে দাদা আপনার নামে কি কি মামলা আছে। আমি বললাম আমি নিজেই জানি না রে ভাই, মাঝে মাঝে শুনেছি এই জায়গায় মামলা আছে, কতগুলো মামলা আছে আমি গোনা বাদ দিছি। এরকম হাজার হাজার ঘটনা ঘটছে, মামলা হয়েছে, জেল পর্যন্ত হয়েছে, সেসব মামলার উপরে ভিত্তি করে। সত্যি ছেলে কাজ, কি বিচিত্র এই দেশ। অথচ এই ব্যাপারে সংস্কার করার কথা নিয়ে কোনো কেউ প্রপোজাল দেয় না। কারণ সব জায়গায় বলা হইতেছে দেশে এক্সিকিউটিভ, লেজিসলেটিভ, জুডিশিয়ারির মধ্যে একটা ক্ষমতার ভারসাম্য আনা লাগবে। কিভাবে লাগবে সে ব্যাপারে সংস্কার কমিটির রিপোর্টে অনেক ভংজুং প্রস্তাব আছে। যেমন ধরেন কইছে হাইকোর্টের শাখা বাড়ানো লাগবে, তো হাইকোর্টের শাখা বাড়াইলে কিভাবে ভারসাম্য আসবে সেটার কোনো ব্যাখ্যা নাই। হাসিনার আমলে আদালত প্রত্যেকটা ব্যাপারে নাক গলায় হাসিনার ত্রাসের রাজত্ব কায়েম করতে সাহায্য করছে। কালামানিক সব জায়গায় নাক গলানোর বার এমনই বাড়ছিল যে লীগের স্পিকার আব্দুল হামিদ পর্যন্ত সেটাতে বিরক্ত হয়ে বলছিল বেশি বাড়াবাড়ি করলে জনগণ আদালতের বিরুদ্ধে উঠে দাঁড়াইতে পারে। এমনকি খালি এক্সিকিউটিভের ব্যাপারে নাক গলানো না, বিভিন্ন সময় দেশে কি আইন হওয়া উচিত কি হওয়া উচিত না সেটা পর্যন্ত আদেশ জারি করেছে। সংবিধানে স্পষ্ট লেখা থাকতে হবে আদালত বা জুডিশিয়ারি কোনোভাবে জুডিশিয়াল অ্যাক্টিভিজম করতে পারবে না। তারা কেবলমাত্র দেশে বিদ্যমান আইনের উপর ভিত্তি করে রায় দিতে পারবে। জনগণের যদি কোনো আইন পছন্দ না হয় অথবা কোনো আইন বানানোর ইচ্ছা হয়, তাদেরকে তাদের এমপির সাথে কথা বলে সেই বিল সংসদে আনার ব্যবস্থা করতে হবে। সংসদ সদস্যদের মূল কাজ এলাকার উন্নয়ন করা না। এরা যে বলবে আমি আপনার এলাকার উন্নয়ন করে দেবো, এটা তার কাজ না, এটা কাজ পৌরসভার। পৌরসভার কাজ এমপিরে দিয়ে করায় না। তাদের মূল কাজ আইনসভার বিভিন্ন আইন নিয়ে আলোচনা করে ভোটাভুটি করে আইন বানানো। এই সাধারণ তথ্যটা দেশের অধিকাংশ মানুষ জানে না। আর একটা হাস্যকর অভ্যাস এই জাতির কাছে আছে, কিছু হলে সব কিছুতে আদালতে যায় মামলা করে দেয়। যেমন বিপ্লবের পরে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা লাগবে, এটা নিয়েও আদালতে মামলা করতে গেছিল পোলাপাই, আদালতে রিট করে। অথচ একটা রাষ্ট্রে এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার সেই রাষ্ট্রের আইনসভার, যারা ওই দলকে নিষিদ্ধ করে আইন করতে পারে অথবা সংবিধানে ওই দলকে নিষিদ্ধ করে দিতে পারে। যেমন জার্মানিতে নাজি পার্টি, ওদের আইনসভায় পাশ হওয়া নাজিদের নিয়ে করা স্পেসিফিক আইন দিয়ে নিষিদ্ধ। ইতালিতে ফ্যাসিস্ট পার্টি একদম সাংবিধানিকভাবে উল্লেখ করে নিষিদ্ধ করা হয়েছে। এইখানে আদালতে গিয়া মামলা কইরা তাদেরকে টেনে আনা এই আশায় যে তারা রায় দিবে অমুক দল নিষিদ্ধ, এটা চূড়ান্ত নির্বুদ্ধিতা। কোনো আদালত দেশের আইনসভার বা এক্সিকিউটিভের কাজ করতে পারে না। আজব চিন্তা ভাবনা সবার। এটা গেল জুডিশিয়ারির ব্যাপারে কথা। এখন আসি এক্সিকিউটিভ আর লেজিসলেটিভ মানে আইনসভার মধ্যে ব্যালেন্স অফ পাওয়ার নিয়ে। বাংলাদেশে বারবার ফ্যাসিজম তৈরি হয় কারণ দেশের সংবিধানে পার্লামেন্টারি শাসন ব্যবস্থা। এখানে আইনসভার নিয়ন্ত্রণে যেই মানুষ
আর পার্টি সেই একই মানুষ আর পার্টি নির্বাচনের মাধ্যমে একবার দেশের এক্সিকিউটিভ ব্যবস্থার কর্ণধারার সর্বেসর্বা হয়ে ওঠে। যদি এক্সিকিউটিভ আর লেজিসলেটিভ, নির্বাহী এবং আইন একই মানুষের অধীনে থাকে, তাহলে এটাই ফ্যাসিজম। এই পার্লামেন্টারি ব্যবস্থা পৃথিবীর যে সমস্ত দেশে অ্যাপ্লাই করা হয়েছে সেখানে অসংখ্যবার ভয়ঙ্কর রকমেরভাবে ব্যাকফায়ার করছে। কোথায় কোথায় করছে শুনবেন? ইউরোপেই এটা ডিজাস্টার করছে। প্রথম বিশ্বযুদ্ধের পর যখন ইউরোপে বিভিন্ন দেশে এই যে রাজতন্ত্রের পতন হয়, রিপাবলিক হয়, যেখানেই এই ব্যবস্থা সংবিধানে ঢুকানো হয়েছে সেখানেই ভয়ঙ্করভাবে ফ্যাসিজমের উত্থান হয়েছে। আমি একটা আলোচনায় করছিলাম, পার্লামেন্টারি ব্যবস্থা সেখানেই কাজ করে যেখানে একজন রাজা আছে, কিং আছে। জার্মানি, ইতালি, স্পেন সব জায়গায় পার্লামেন্টারি ব্যবস্থা ডিজাস্টার হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে বেদম মার খাওয়ার পরে এরা শান্ত আছে, তাও আমেরিকান সৈন্য গ্যারিসন থাকার কারণে। তৎকালীন ইস্টার্ন ইউরোপেও এই পার্লামেন্টারি ব্যবস্থা হাঙ্গেরি, রোমানিয়ার ডিজাস্টার করছে। ফ্রান্সে যতদিন পার্লামেন্টারি ব্যবস্থা ছিল ততদিন ফ্রান্সে ততই বছর অবস্থা ছিল, টালমাটাল অবস্থা ছিল। ফ্রান্সের থার্ড রিপাবলিক মানে 1870 থেকে 1940 পর্যন্ত, এই 70 বছরে কয়বার সরকার বদল হয়েছে জানেন? শুনবেন, 101 বার। গড়ে 8 মাসে একটা নতুন সরকার আসতো। এরপর ফ্রান্সের চতুর্থ রিপাবলিক 1946 থেকে 1958, এই 12 বছরে কয়টা সরকার আসছে জানেন? 21টা সরকার আসছে। এই অরাজকতার ফলে বিভিন্ন কারণে 1958 সালে চার্লস দ্য গল ফ্রান্সের নতুন সংবিধান রচনা করে এবং ফ্রান্সে প্রেসিডেন্সিয়াল সরকার ব্যবস্থা রূপান্তরিত হয়। এখন কিন্তু এটা পঞ্চম ফ্রেঞ্চ রিপাবলিক। একটা রাষ্ট্রে যদি এক্সিকিউটিভ আর আইনসভা একই নির্বাচন দিয়ে নির্বাচিত হয়, তাহলে সেটা ইউরোপে যেখানে ইনস্টিটিউশন অনেক স্ট্রং সেখানেই ভয়াবহ ডিজাস্টার করে। বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশ তো একটা ডিজাস্টার করবেই, এটাই স্বাভাবিক। আপনারা বসে বসে চায় চায় দেখবেন আলী রিয়াজরা যে করতেছে, দেখবেন 20 বছর পরে কি হয়। তখন আলী রিয়াজ দেখেন কি বলে, এটা একদম ডিজাস্টার করবে। ওরা বেশি বুঝে এই সমস্ত গুলোকে টেনেন্স। এরা রাষ্ট্র বোঝে না, রিপাবলিক বোঝে না, কিচ্ছু বোঝে না। আলী রিয়াজও বুঝে না, মনে করে ভাব দেখায় বুঝে, কিছুই বুঝে না। আচ্ছা দেখেন, আপনারা তো জানেন আমার তো কিছু সামান্য হইলে একটু ধারণা আছে, তাই না? আমার সাথে আলাপ করিছে, করেনি, আলাপ করবে না আমার সাথে, কারণ জানে আমার সাথে আলাপ করতে আসলে 5 মিনিট টিকবে না এগুলো। এই কারণে বাংলাদেশের নতুন সংবিধানে এক্সিকিউটিভ নির্বাচন আলাদাভাবে হইতে হবে। দেশে এক্সিকিউটিভদের প্রধান হচ্ছে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি নিজেই সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসবে। রাষ্ট্রপতি নিজেই এক্সিকিউটিভ, ডে টু ডে প্রশাসন আর পলিসি নির্ধারণ করবে। এর জন্য উনি একটা ক্যাবিনেট নিয়োগ দেবে বিভিন্ন এক্সিকিউটিভ ডিপার্টমেন্ট চালানোর জন্য। সব সিদ্ধান্ত রাষ্ট্রপতি নিজেই নেবে, কোনো প্রধানমন্ত্রী থাকবে না। রাষ্ট্রপতির মেয়াদ 4 বছর বা 5 বছর হবে, কিন্তু এক্সিকিউটিভ হিসেবে রাষ্ট্রপতি কোনো আইন বানাইতে পারবে না এবং উনার সমস্ত অর্ডার সিদ্ধান্ত বিদ্যমান আইনের মধ্যে থাকতে হবে। রাষ্ট্রপতি কোনো অধ্যাদেশ জারি করে আইনসভার কাজ নিজে করতে পারবে না। রাষ্ট্রপতি খালি দেশে বিদ্যমান আইনের বাস্তবায়ন করে একটা এক্সিকিউটিভ কাজ চালাইতে পারবে। দেশে কোনো আইনের দরকার হলে, আইন বাতিল করতে হলে আইনসভার মিটিং ডাকতে হবে এবং সেখানে কেবলমাত্র আইনসভার সদস্যরা ভোট দিয়া কোনো সিদ্ধান্তে আসবে। এই সংসদের সদস্যরা সম্পূর্ণ আলাদা নির্বাচনে আলাদাভাবে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হবে। দেশে যখন এক্সিকিউটিভ আর লেজিসলেটিভ মানে নির্বাহী এবং আইন এইভাবে সম্পূর্ণ সেপারেট হয়ে যাবে, তখন কেবল দেশে ফ্যাসিজমের উত্থান ঠেকানো যাবে। দেশের বাজেট আইনসভা পাশ করবে এবং পার্লামেন্ট রাষ্ট্রপতিকে যেই বাজেট দিবে, রাষ্ট্রপতি সেই বাজেট দেওয়া ওই অর্থ বছরের ব্যয়ভার বহন করবে। এখন সরকার বা এক্সিকিউটিভ চাইলে বা প্রাইম মিনিস্টার চাইলে যে কোনো মানুষের উপরে চাপাই দিতে পারে কর, কারণ এক্সিকিউটিভ আর আইনসভা একই জিনিস। তো রাষ্ট্রের 2টা বিভাগ যদি একই হয়, তাহলে এটাই তো ফ্যাসিজম আর স্বৈরাচার। এই সমস্ত সুশীলদের মাথায় ঢুকিচ্ছে না, আমি এটা বুঝি না। প্রেসিডেন্সিয়াল ব্যবস্থাতে রাষ্ট্রপতি চাইলেই কর বাড়াইতে বা কমাইতে পারবে না এবং এই ক্ষমতা সম্পূর্ণভাবে আইনসভার উপরে ন্যস্ত থাকবে। কিন্তু প্রাইম মিনিস্টার হাসিনা পারে। আইনসভার কাজ হবে আইন নিয়ে। রাষ্ট্রপতির মেয়াদের মাঝখানে আইনসভার একটা নির্বাচন থাকা লাগবে, মিড টার্মের মতো, যাতে জনগণ তাদের মতামত প্রকাশ করতে পারে রাষ্ট্রপতির টার্মের মাঝখানে। এই জন্যেই আইনসভার একটা সদস্যের মেয়াদ হবে 2 থেকে 2.5 বছরের মতো। সংবিধানে কোনো 70 অনুচ্ছেদ থাকবে না, কারণ যেহেতু রাষ্ট্রপতি আলাদাভাবে নির্বাচিত এবং মেয়াদ নির্দিষ্ট, আইনসভায় দল বদল কইরা অথবা দলের বিপক্ষে ভোট দিয়া সরকার ফেলায় দেওয়ার কোনো প্রশ্নই আসতেছে না। প্রত্যেকটা সদস্য নিজের বিচার বুদ্ধির উপরে ভিত্তি কইরা কোনো বিলে ভোট দিবে। রাষ্ট্রপতি যদি নিজের ইমেজ আর যোগ্যতায় একবার নির্বাচিত হয়ে আসে এবং তাহলে রাষ্ট্রের এক পক্ষের আর এক পক্ষের পাছ আটার কোনো প্রশ্নই ওঠে না। সুপ্পু যেরকম হাসিনা কদমবুচি করতো, সেটা আর হবে না। গত 3 মাস ধরে মাননীয় প্রধানমন্ত্রীকে সালাম করতে গেলে উনি আমার সালাম নিতেন না। তা আমি দেখতাম যে ওনার চরণের ধুলো আমি পাই না। আমার মিশ্র প্রতিক্রিয়া হচ্ছিল যে উনি কেন আমার সালাম নেন না, না থাক থাক বলে। এটাই বিএনপি আর জিয়াউর রহমানের আসল অরিজিনাল ভিশন।
জিয়াউর রহমান আলাদাভাবে রাষ্ট্রপতি নির্বাচনে ওসমানীকে হারায় নির্বাচিত হয়েছিলেন। সংসদ নির্বাচন আলাদাভাবে হয়। রাষ্ট্রপতি সরকার ব্যবস্থার সাথে পাওয়ারফুল সংসদ আর প্রত্যেকের একটা ওয়েল ডিফাইন্ড জুরিসডিকশন, এটাই একমাত্র বাংলাদেশে ফ্যাসিবাদ ঠেকানোর উপায়। আলী রিয়া যে টোটকা দিছে যে সংসদ নেতার প্রধানমন্ত্রী আলাদা ব্যক্তি হবে, এটা একটা সলিউশন। আমি এটা নিয়ে এপিসোড করেছি না? এর ফলে কি হবে? এর ফলে হাসিনা প্রধানমন্ত্রী হয়ে সুপ্পু মার্কা কাউকে সংসদের প্রধান বানাবে। এইসব প্রথম আলোর সুশীল প্রগতিশীলদের হাতুড়ে চিকিৎসা নিতে নিতে এই জাতি আর দেশ মরণ প্রায়। এটা যে কোনো মহল্লে বন্ধ করতে হবে। রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা, যেখানে রাষ্ট্রপতি খালি সংসদের পাশ করা আইন আর বাজেটের উপর ভিত্তি করে অর্ডার জারি করতে পারবে, যেখানে কোনো জুডিশিয়াল অ্যাক্টিভিজম থাকবে না, একমাত্র এটাই হইতে পারে বাংলাদেশকে চিরতরে ফ্যাসিবাদ থেকে মুক্ত করতে। আজ আমরা ইতিহাসের এমন এক সন্ধিক্ষণে দাঁড়ায় আছি যেখানে আর একটা বার ভুল মানেই গোটা ভবিষ্যৎ হারানোর সামিল। আমরা আর সময় দিতে পারি না সেই সব তথাকথিত সংস্কারকদেরকে যারা শতবার ব্যর্থ হয়েছে, তবু আবার তাদের সেই পুরানো ফর্মুলা চাপাই দিতে চায়। না, এবার আর হবে না। এই দেশের জনগণ এখন জানে গণতন্ত্র মানে পোস্টারে লেখা কথা না, জনগণের হাতে থাকা আইনের মালিকানা। জনগণ এখন বুঝে গেছে বিচার ব্যবস্থা যখন ফ্যাসিবাদের হাতিয়ার হয়ে ওঠে, তখন তার সংস্কার না, প্রয়োজন হয় রূপান্তরের। আমরা চাই না আর একটা হাসিনা, আর একটা বাকশাল, আর একটা মুজিব, আর একটা ৭২-এর ক্লোন রাষ্ট্র। আমরা চাই এমন এক নতুন শাসন ব্যবস্থা যেখানে আইনসভা, নির্বাহী এবং বিচার ব্যবস্থা পরস্পরকে নিয়ন্ত্রণ করবে। প্রভু না, হবে পর্যালোচক, যেখানে রাষ্ট্রপতি হবে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত এবং সংসদ হবে মুক্ত বিবেকের মঞ্চ, কোনো নেতার পদচুম্বনের জায়গা না। প্রিয় দেশবাসী, এটাই সেই সময় যখন ইতিহাস তৈরি হয়। প্রশ্ন একটাই, আপনি কি এই ইতিহাস গড়ে ওঠার অংশ হবেন, না এই জাতির আর একটা প্রতারণার সাক্ষী হয়ে থাকবেন? আসেন সুশাসনের জন্য, জবাবদিহিতার জন্য এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এই দেশটাকে ভালোবাসার জন্য একটা নতুন সূচনার দাবিতে গর্জে উঠি। এবার আর সংস্কার না, রূপান্তর চাই। এই রূপান্তরেই মুক্তি, এই মুক্তিতেই নতুন বাংলাদেশ। সেই নতুন বাংলাদেশকে আমাদের গড়ে তুলতে হবে, আনতে হবে সবাই মিলে আবার একসাথে। ইনকিলাব জিন্দাবাদ।